আমি সেই দর্শক যে বলেছেন, কোশ্চেন করেছেন, তাকে বলতে চাই যে আমি লন্ডনে সলিসিটর ছিলাম। আমার ওয়াইফ ডাক্তার স্কয়ার হসপিটালে, আমার বাচ্চারা এখানে লেখাপড়া করে। আমি প্রত্যেক এক সপ্তাহ পর পর আমি গ্রামে যাই। আমার মা বাবা গ্রামে থাকে, তাদের সাথে থাকি। গ্রামের মানুষের খবর আমি সবসময় রাখি। এবং আমি সম্ভবত একমাত্র ব্যক্তি, আমি 2018 সালে মেম্বার অফ পার্লামেন্ট ইলেকশন করার আগে 2014-তে দেশে ফিরে আমার নির্বাচনী এলাকার প্রত্যেকটা গ্রামে পাড়ায় যাওয়ার চেষ্টা করেছি এবং দেখেছি, নিজের অ্যাসাইনমেন্টে কমপ্লিট করেছি। তো একটু আগে রবি যে কথাটা বললেন, এদেশের মালিক হচ্ছে জনগণ। জনগণ বোকা থাক, গরিব থাক, অশিক্ষিত থাক, সেটা সেইভাবে চলবে। কিন্তু যারা আমরা টকশো করতেছি, যারা আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন মানুষের জন্য কাজ করার জন্য, কারণ প্রত্যেকটা পিতা মাতায় আমরা অনেক সময় শুনতেছি এই তারিখে যারা ভালো রেজাল্ট করলেন যে আমার সন্তানরা যেন ভালো মানুষ হয়। ভালো মানুষ মানে কি? ভালো মানুষ হতে গেলে তাকে তার দেশ এবং মানুষকে সেবা করতে হবে। দেশ তো একটা সীমারেখা, সেটার মতো অনুভূতি যাকে তোলা মনে হচ্ছে যে মানুষগুলোকে পাশে থেকে আপনার অন্তর্নিহিত দৃষ্টি থেকে তাদের জন্য কাজ করতে হবে। আমি গ্রামে যে আমি চ্যালেঞ্জ করে বললাম যে যত বড় ফ্যাসিস্ট সরকারি হোক না কেন, এই যে ভোট চুরি ডাকাতি করছে, তারপরে গ্রামের রাস্তাঘাটে এই যে এখন বর্ষা বৃষ্টি হচ্ছে, এই যে ইঁদুরের বাসায় রাস্তাগুলো খলকাপড়া পড়ে যাচ্ছে, যে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই দায়িত্ব দেখার কেউ নাই। ইউনুস সাহেবের আমলে যেটা করেছে, আমি এনামুল ভাইকে বলি একটু কাইন্ডলি শোনেন, সেটা হচ্ছে একটা ইউনো বলেন, এসিলেন বলেন, অন্যান্য কর্মকর্তা বলেন, প্রাইমারি স্কুলের সভাপতি পর্যন্তও ওইখানে তাদেরকে দেওয়া হয়েছে। একজন কত বিদ্যা কাজ করবে? ইউনো, ওসি, ডিসি, এসপি এরা কখনোই কিন্তু তার নিজের হোম ডিস্ট্রিক্টে যেতে পারবে না। দে আর লাইক এ গেস্ট, তারা তাদের ডিউটি পালন করছে। তা আমি একজন জনপ্রতিনিধি যদি হই, আমাকে যদি আপনি চোর বলেও গালি দেন, মারতেও আসেন, আমার কিন্তু আপন ইচ্ছা থাকে যে আমার এলাকায় যেন হয়, আমার এই ঢাকায় বুদ্ধিজীবী কবরস্থানে না হয়, কারণ আমি ওই এলাকাটাকে ভালোবাসি। এলাকাটার লোকের দেখলে ভালো লাগে, তাদের কথা শুনি, চুরি ডাকাতি যাই কিছু করি না কেন। কিন্তু একটা আমলাকে খুঁজে পাবো না, যার থেকে 5 বছর আগে আমার টাঙ্গাইল ডিস্ট্রিক্টে কোন ডিসি সাহেব ছিলেন, তার পরিবারে কাউকেও আমি পাবো না। এই যে পিআর কথা বলতেছেন, আমি অত্যন্ত দুঃখিত। স্বাধীনতার সময় আপনারা ব্যর্থ হয়েছেন মানুষের শব্দ শোনার জন্য, আপনারা শুধু আপনাদের নিজেদের কথা শুনেছেন, এখনো আপনারা সেটা বলতেছেন। ভোট দিব আমি গাজীপুরে আমাদের আফসারি সাহেবকে, আমি কক্সবাজারে যে রহমান সাহেবকে কিভাবে যে কথা বলবো, উনি কি আমার কথা শুনবেন? ভোট থেকে একটা দায়িত্ববোধ সৃষ্টি হয়, একটা কর্তব্য সৃষ্টি হয়, একটা ভালোবাসা সৃষ্টি হয়। সেটাই হচ্ছে আমার দেশপ্রেম, সেটাই হচ্ছে আমি যে রাষ্ট্রের মালিক, সেই মালিকানত্ব, সেটাই হচ্ছে আমার দায়িত্ব। এখন উনি বললেন গ্রামে যান, গ্রামে একটা রাস্তাঘাটও এই 10 মাসে 11 মাসে ঠিক করা হয় নাই। আপনাকে আমি চ্যালেঞ্জ করে বললাম, মানুষগুলো অসহায়, যে কোনো গ্রামে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হচ্ছে, দেখার কেউ নাই। আসেন দ্বিতীয় একজন বললেন যে আপনি 18তে দৌড়াদৌড়ি খাইছেন দেখে, নয়তো আপনি যদি হইতেন বিদেশ যেতেন। উনি সঠিক বলেছেন, একদম সঠিক। আমার কাছে পবিত্র কোরআন শরীফ আমি তখন পড়তেছিলাম, কোরআন শরীফ থেকে কয়েকটা কথা বলার জন্য, কারণ আল্লাহ আমাকে করোনার সময় সুযোগ দিয়েছিলেন, কারণ ওনার রহমত না থাকলে আমি কোরআন শরীফে কিছু জ্ঞান অর্জন করতে পারতাম না। যখন যে প্রবলেম দেখি, কোশ্চেন দেখি, কারো বলার না হলে আমি এখান থেকে পড়ার চেষ্টা করি এবং এটা মানার চেষ্টা করি। আমি 2018-তে ইলেকশন করেছিলাম। 2018 সালের 15 নভেম্বর এই ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার যে বাণিজ্য প্রতিমন্ত্রী, তার বাবা সন্ত্রাসী মকবুলকে দিয়ে মেরে ফেলার জন্য সিনেমা স্টাইল আমাকে অ্যাটাক করেছিল। আমি মামলা করেছিলাম, তদন্ত হয়েছে, বিচার কার্য বন্ধ। আমি তো ওই টাইমে আওয়ামী লীগ থেকে ডেট। আপনি যদি বলতে পারেন যে তারপরে বললেন না কেন, হ্যাঁ, আমাকে যখনই সুযোগ পেয়েছি, টকশো বলেন, কথা বলেন, আমি বলেছি, যেটা রবি ভাই একজন বড় উইটনেস, যে আওয়ামী লীগের আমলে আমি যেভাবে কথা বলেছি, বলে আমি 14তে এই কালামানিক আপনারা যারা বলেন এয়ারপোর্ট থেকে আমাকে জেল খাটাইছি, কেন তখন কি আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলতে পারতাম না? আমি অন্যের মতো বেনিফিট নিতে পারতাম না? আমি এয়ারপোর্টে আসছি, আমাকে জেলে দিয়েছি। আমি নাকি শিবিরের নেতা, শিবিরের ইউকের সবচেয়ে বড় নেতা ছিলাম। বাংলাদেশে নাকি আমি কি করবো, বিবিআইপি সিকিউরিটিতে আমাকে অ্যারেস্ট করাইছে। 2018 কথা শেষ হলো। তারপরে 2020 জুন মাসে আজকে একজন আমাকে ভিডিও পাঠাইছে, বৃহস্পতিবার ছিল, মেরে ফেলাছে। আজকের যে আপনার গুম যে চেয়ারম্যান মাননীয় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী সাহেব,
উনি ফোন দিয়েছেন ডিসি সাহেবকে, আমাকে ফোন দিয়েছেন যে আশরাফ সিকিউর আছেন, ওনারা ফোন না দিলে আমি হয়তো ওদিনকে আমাকে মেরে ফেলতো, কারণ আমি ওই যে বালু উত্তোলন আমার এলাকা থেকে সেটা বাধা দিয়েছিলাম। 2024-এ আমি কোনো মনোনয়ন চাই নাই, এবং বাকি জীবন আমি কোনো দলের কাছে মনোনয়ন চাই না। কোনো দল যদি আমাকে ভালোবাসা দেয় বলবো যে হ্যাঁ আমি নিব কি নিব না, মনোনয়ন চাই, রাজনীতি করবো না। আমি ড্যামি ক্যান্ডিডেট ছিলাম না, আমার দায়িত্ব, কারণ আমি স্বয়ং সৃষ্টিকর্তার সাথে কমিটেড, মানে আমার সাথে কমিটমেন্ট মানে আমার সৃষ্টিকর্তা, আমি যতদিন বেঁচে আছি আমি ইলেকশন করবো। যদি উনি আমাকে সুযোগ দেয় নিঃস্বার্থ সৎভাবে আমার সর্বোচ্চ দিয়ে আমি পৃথিবীতে একটা উদাহরণ সৃষ্টি করব যে একটা মানুষ জনপ্রতিনিধি হলে তার দায়িত্ববোধটা কতটুকু। আমি আপনি সকলেই মারা যাব, কিন্তু ওই মাইলস্টোনের মৃত্যুগুলো দুঃখজনক। আমি প্রতিদিন মৃত্যু স্বীকার করি। আমার আগামীকালকে জন্মদিন 47, আমি স্ট্যাটাস দিব যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বাঁচছে। আমি যদি 63 থেকে 47 বিয়োগ দেয় কত বছর? 12 বছর। এই 12 বছরে আমার কাজগুলোকে প্রত্যেকদিন কাউন্ট করি। তো এখন কথা বলছি যে হ্যাঁ উনি বলেছেন যে আমাকে, আমি তো নমিনেশনই চাইনি, আমাকে কিভাবে নমিনেশন দিবে? এই জন্য ওনার কথাটা সঠিক না, কারণ অন্যায়কে আপনাকে ঘৃণা করতে হবে। আমি পবিত্র কোরআন থেকে একটা আয়াতের কথা বলি, সূরা নিসা, সেখানে 135 নম্বর, হে বিশ্বাসীগণ তোমরা ন্যায় বিচারে অটল থেকো, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সত্য সাক্ষ্য দিবে। সত্য বলার কারণে যদি তোমার নিজের ক্ষতি হয় অথবা মা বাবা বা আত্মীয়র ক্ষতি হয় তবু সত্য সাক্ষ্য দিবে। আর পক্ষদ্বয় বিদ্যমান হোক বা ভিত্তিহীন সে বিবেচনা না করেই সত্য সাক্ষী দিবে। আল্লাহর প্রাধিকার ওদের সবার উপরে লোভ লালসা বা প্রবৃত্তির অনুগামী হয়ে ন্যায় বিচার থেকে দূরে সরে যেও না। যদি পক্ষপাতিত্ব করো, পেছানো কথা বলো, সত্যকে বিকৃতি করো বা পাশ কাটিয়ে যাও, তবে মনে রেখো আল্লাহ সব কিছুর খবর রাখে। আমি ব্যারিস্টার হয়েছি সৃষ্টিকর্তার অশেষ রহমত। আমার বাবা মা শুনতেছে আমার টকশো, তারা খুবই সাধারণ মানুষ, গ্রামে থাকে। আমাকে যারা চিনেন, যারা এই পর্যন্ত দেখেছেন, আমি ব্যাঙ্গালোর থেকে লেখাপড়া করেছি, লন্ডনে দেখেছি, অদ্যবধি পর্যন্ত একটা লোক বলতে পারবেন না আমি কখনো প্রতারণা করেছি, কখনো মিথ্যা কথা বলেছি, কখনো দেশপ্রেমের বাইরে কথা বলেছি। এই বাংলাদেশ আমার, আমি একটা অসহায় লোকের পক্ষে কথা বলবো না। আপনি গোপালগঞ্জ পুড়িয়ে দিবেন, গোপালগঞ্জে কি মুসলমান নাই? গোপালগঞ্জে কি মানুষ বাসে না? আমি ওনাকে কোশ্চেন করতে চাই, বেনজির থেকে আরম্ভ করে যারা ফ্যাসিস্টের সুবিধাভোগী তাদেরকে আপনারা বিচার করেন না কেন? কেউ কেউ কথা বলেছে আমি ব্যারিস্টার আশরাফ কখনো বলেছি না ওনার বিচার করা যাবে না। আপনারা শত্রু কেন বাড়াচ্ছেন? বন্ধু বাড়ান। এই যে আওয়ামী লীগ যেটা ভুল করেছিল, জামাতকে বঙ্গোপসাগরে পাঠিয়ে দিবে, পাকিস্তান পাঠাইতে পারছে? আজকে সবচেয়ে বেশি তাদের জনসমাবেশ হয়েছে। বাস্তবতা তো মেনে নিতে হয়েছে, তারা এই দেশের মানুষ। আপনি যদি মানুষের মন জয় করতে পারেন, আপনাকে পবিত্র কোরআন শরীফের আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, বলছে সৎ কাজ এবং জনকল্যাণমূলক কাজে তোমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করো। সেই প্রতিযোগিতা তো আপনার অংশগ্রহণ করতে হবে সৎ কাজ এবং জনকল্যাণমূলক কাজে। সেইটা যদি আপনি না করেন তাহলে আপনি কোথায় যাবেন? তারপরে হলো যে আপনার এই কথাগুলো বলবো যে আরেকটা আয়াত আছে সূরা হুজরাত, হে বিশ্বাসীগণ কোনো ফাসেক বা দুরাচারী তোমাদেরকে কোনো খবর বা তথ্য দিলে অবশ্যই তার সত্যতা যাচাই করবে, তা না হলে হুজুগে পড়বে, কোনো জনগোষ্ঠীর ক্ষতি সাধন করে ফেলতে পারো, পরে তোমরাই অনুতপ্ত হবে। গোপালগঞ্জ কি একটা জনগোষ্ঠী না? আপনি তাকে মেরে ফেলবেন। আপনি যদি পবিত্র ধর্ম ইসলামের অনুসারী হন, এই কোরআনকে যদি আপনি বুকে ধারণ করেন, আপনাকে প্রতিনিয়ত কেন পড়তে বলছে? আপনি এর মাধ্যমে চলেন। রাজনীতি সব কিছুর ঊর্ধ্বে, আপনি এটার বিরুদ্ধে চালান না। আমার মূল কাজ হচ্ছে আল্লাহকে বিশ্বাস করে সত্য এবং জনকল্যাণমূলক কাজে আমি হব। আমার দেশের সবচেয়ে বড় সম্পদ, আমরা একটা ল্যাঙ্গুয়েজে কথা বলি, আমার দেশের সবচেয়ে বড় সম্পদ আমরা 90% মুসলমান। আমরা যদি এই শক্তিটাকে সত্যি, এই দুরাচার না হই, কারো কথা যদি কনফিউজ না করি, আমি কেন ইউনূস সাহেবকে দোষী? আপনারা সবাই সাক্ষী। আমি আফসারি সাহেবকে সাক্ষী নিয়ে বলতেছি যে আপনি ফিলিস্তিনের ব্যাপারে ঢাকার শহরে মিছিলে ভরপুর করে ফেললেন, এখন কোনো মিছিল হচ্ছে না। ইরান এবং ইসরায়েলের সাথে যুদ্ধ, একটা লোককে আমি বাইরেতে দেখি নাই। এই জায়গাটায় পবিত্র কোরআন নিয়ে তো আমাদের কারোর সাথে কোনো বিতর্ক নাই। কেন আপনি বেরোলেন না মুসলিম দেশ হিসাবে? এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আমার ইমোশন নিয়ে খেলবেন, আমার ইমোশন আপনি পুঁজি করবেন। আপনি এখানে আপনি জাতীয় সরকার করছেন, কাকে কখন বলছেন যে আমি দেশপ্রেমিক লোককে চাই? আমরা যে টকশো করি, এই যে রাত্রে জেগে কথা বলি, হ্যাঁ আমার কথা খারাপ লাগে, ফোন করে আপনি বলেন
আপনার তো লোকের দরকার। আমার তো এনএসআই অফিসে নিয়ে রাখছিলেন, ডিজিআই অফিসে নিয়ে রাখছিলেন, আমাকে তো অ্যারেস্ট করছে, সব বলে আমি জেল কাটছি। যে না, এই কথাগুলো বলি কোনো কিছু পাওয়ার লোভে না, কেউ কোনো কিছু আমাদেরকে দেও না, আর অনলাইনে তো চা খাওয়ার সুযোগ নাই। বলি যে আমার এই কথাটা যদি কিছুটা কর্ণপাত করে, কারণ আমি যদি সমালোচনা শেষ করব, আমি যদি সমালোচনা না করি আপনাকে সঠিক পথটা কে দেখাবে? হয়তো আমি ভুল হইতে পারি, কিন্তু আমার উদ্দেশ্য দেখতে হবে যে আমি উদ্দেশ্যটা জনকল্যাণ। আজকে ইউনূস সাহেবকে যেটা বললাম যে আপনি কেন এখন পর্যন্ত ঘোষণা দিলেন না যে বাংলাদেশের কোনো শহরে কোনো জনবহুল স্থানে আর কোনো প্রশিক্ষণ বিমান উড়বে না? এই ক্ষমতা তো আপনার আছে। আমার দেশে বঙ্গোপসাগরে হাজার হাজার নদীর পারে হাজার, সেখানে প্রশিক্ষণ বিমান উড়বে। আপনি কেন এখন পর্যন্ত, আমি তো এখন তো আর্মি ব্যাক গভর্নমেন্ট, আপনাদের এপিসি সব জায়গায় যাচ্ছে, আপনারা কেন পর্যন্ত এখন পর্যন্ত ধরলেন না যে এইখানে পারমিশনটা কে দিছে, যেখানে বিমান বারবার উড্ডয়ন করবে শব্দে লেখাপড়ার ক্ষতি হয়? আপনি কেন ধরলেন না যে এই যে মাইলস্টোন স্কুলের যে প্রতিষ্ঠাতা, যে মালিক, তাকে সবাই ভূমিদস্যু বলে? একজন ভূমিদস্যু জ্ঞান দিবে কীভাবে? কারণ আমার এডুকেশনাল প্রতিষ্ঠান, আমার ধর্মীয় প্রতিষ্ঠান, এইগুলো এরা ব্যবহার করে সবচেয়ে বেশি। এখন আপনাদের কাছে আসছিল কঠিনভাবে, কঠিন থেকে কঠিনতর, যে রাফসাই সাহেব বলেছেন অন্যায়কারী সেটা আমি হয়ে আমাকে বিচার করেন। আর ফ্যাসিস্ট কথাই নাই, একটা সুযোগ পেয়েছিলেন, তারা সবাই দেশ থেকে পালিয়ে গেছে, দালালের কোনো রাস্তা পাচ্ছে না। এখন যদি তাদের এক্সাম্পলারি বিচার করতেন তাহলে আজকে আর অন্যায় করার শ্বাস পেত না। সর্বশেষ একটা কথা বলবো, যদিও আপনার প্রসঙ্গ ছিল না, আমাদের রবি ভাই প্রসঙ্গে আনছে দিকে বলি। আজকে বিচারপতি খায়রুল সাহেব গ্রেপ্তার হয়েছেন। এখন আমার কোর্টের ড্রেস পরা, আমার এনামুল ভাই ফোন দিয়েছেন দিকে আমি বাসায় যাইনি, যে ওনাটা শেষ করে যাই। কোর্টে অনেকে পক্ষে বিপক্ষে কথা বলেছেন, একটা মাননীয় প্রধান বিচারপতি প্রথমে অ্যারেস্ট হইলো, কি বলেন ভাই? আমি বললাম যে এইটাই দরকার ছিল। কেন দরকার ছিল? যদি অন্যায়ের বিচার হয়, দুইটা গ্রুপ আমাদের দেশে সবচেয়ে শক্তিশালী, আর একটা গ্রুপের আপাতত নামটাই বললাম না। আমি একটু বলি না 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 না, ওনাদের আমি একটু কথাটা বলি, আমরা সবকিছু বাদ দেন। 90-এ নূর হোসেনের রক্তে তো আপনার তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সবকিছু বাদ দিতে বললাম। এই ফ্যাসিস্ট সরকার তো তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এসেছিল, সেটা তো রক্তে কিনা, রক্তে কিনা আন্দোলনের সকল বাংলাদেশের বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, একত্রিত একটা তত্ত্বাবধায়ক সরকার করেছিল। হাইকোর্ট রায় দিয়েছিল আপনার এই খায়রুল হক সেটাকে বাতিল করলো কেন? আর তার সাথে কে কে ছিল? এই যে আমার 13 অ্যামেন্ডমেন্ট আমার সাথে, তার সাথে কে কে ছিল তাদের নাম আপনারা বলতেছেন না কেন? এই যে সিনহা বাবুরে কয়েকদিন আগে আপনারা জাতির জনক বানাইতে চেষ্টা করতেছিলেন, এই সিনহা সেও তো এটার সাথে ছিল, সেই মোজাম্মেল সাহেব এরাও তো ছিল। শুধু নাজমুল্লাহ সুলতানার ওহাব সাহেব, জাস্টিস আব্দুল ওহাব মিয়া এমন বিউটিফুল জাজমেন্ট দিছে, ওইটার উপরে রিভিউ করুন যে কোনো আন্দোলন করতে হয় না। এই ইন্টিরিম গভর্নমেন্টের উচিত ছিল সেইটাকে রিভাইভ করা, যেটা দীর্ঘদিন সমস্ত দল আন্দোলন করছে, জামাত বিএনপি তারা। কিন্তু আপনারা তত্ত্বাবধায়ক ভুলে গেছেন আপনি ইন্টিরিম গভর্নমেন্ট হয়ে। কেন এটা কথা আমরা বলবো না, আমরা না বললে আপনি শুনবেন কোথা থেকে? আপনারা যদি আমরা না বলি, কে এই কথাগুলো বলবে? এই কথাগুলো তো বলা আমাদের দায়িত্ব, কর্তব্য। তো সর্বশেষ বলবো, আজকে দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমার শেষ কথা হচ্ছে সুষ্ঠু একটা জিনিস, একটা জি আমার একটা প্রশ্ন ছিল আশরাফ ভাই। জি প্লিজ। আমাদের আমরা খুব একজনকে খুব মানি, খুব নাম করা আমাদের রবি ভাই শেষ করতে কথাটা শুনেন। এই যে শিশির মনির খায়রুল হকের গ্রেপ্তারের পরে তার প্রতিক্রিয়াটা দেখছেন, কি বললো উনি? এটা কি হইলো? ওনার ব্যাপারে এই মুহূর্তে কমেন্টস করে মন্তব্য করবো না। মন্তব্য সবাই করতে পারে যে আমি যে কোশ্চেনটা দিলাম তার উত্তর, যেটা আপনার রক্তে কিনা তত্ত্বাবধায়ক সরকার, আপনি পিআর এর পক্ষে করবেন দেখে খায়রুল হকের পক্ষে করবেন। খায়রুল অপরাধ কতগুলো করছে তার তো শেষ নাই। তবে তারপর অনুরোধ করব, খায়রুল হকের সত্যি অপরাধের জন্য যদি বিচার করা হয়, মিথ্যা যাত্রাবাদীতে মার্ডার কেস দেওয়া হয়েছে, এটা কখনোই আমি সহ বাংলাদেশের কেউ বিশ্বাস করবে। এখন যদি আমাদের বোকা বানাইতে চায় তাহলে ফ্যাসিস্টের সাথে ডিফারেন্সটা কোথায় হলো? এইটা হচ্ছে সর্বশেষ কথা, যে দেশটা আমার আপনার সকলের সত্য কথা বলতে হবে। আবারও ভয়েস দ্য পিপলের এনামুল ভাইয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা, যে আপনার মাধ্যমে এই ক্ষুদ্র জ্ঞান বিবেক থেকে যেটুকু বলতে পারলাম। আফসার সাহেব অনেক ধন্যবাদ। প্রথমে আপনি সুন্দরভাবে স্টার্ট করেছেন যে সবাই যদি ষড়যন্ত্রকারী বলি, দেশটায় আসলে পাবো কোথায়? কেউ যদি সত্য কথা বললে তাকে দালাল বলে ফেলি, সত্য কথাটা বলবো কোথায়? আমাদের অকপটে কথা বলতে হবে। যে অপরাধ তাকে ধরেন, যে অপরাধ তার বিচার করেন,
তাইলে দেখবেন যে দেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে আসতে হবে। যে মাহফুজ আলমের কথা বলে আমি শেষ করব, কথাটা আমার অত্যন্ত পছন্দ হয়েছিল। আজ যে উপদেশটা মাহফুজ আলমের কথা বলতে সকলের প্রশ্ন হতো যে আসুন আমরা বন্ধু বাড়াই শত্রু কমাই। তো আওয়ামী লীগের অনেক হাজার হাজার লক্ষ লক্ষ ভালো লোক ছিল যারা ফ্যাসিস্টে কখনো সমর্থন করে, অসহায় ছিল, তাদেরকে ফিল্ডারিং করা উচিত ছিল। ফ্যাসিস্টদেরকে ধরে এনে বিচারের সম্মুখীন করে দ্রুত বিচার সম্মুখীন করতো, দেশটা একটা সুন্দর জায়গায় তা না নিয়ে এসে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাজিয়ে দিছে। এটা তো আর ভারত বাজিয়ে দেয় নাই যে জামাত ইসলাম তুমি বিএনপিকে ইনভাইট করো না, আর এনসিপির নেতারা তুমি সারাদিন বিএনপির নেতাদের ভিতরে গালিগালাজ করবা। ভুল ত্রুটি সব রাজনৈতিক দলেরই আছে, কিন্তু দেশ শাসনা করার জন্য আপাতত ভুলটাকে যত মিনিমাইজ করা যায়, ভালো কাজের প্রশংসা করে। কারণ তাই আমি তো চ্যালেঞ্জ করে বললাম তারেক রহমান সাহেবের একটা সমালোচনা করেন, একটা শব্দ সমালোচনা করেন, আমি তো মনে করি এই দেশের জন্য সবচেয়ে বড় সম্পদ। যে উনি বলতে সবার আগে বাংলাদেশ সবাইকে নিয়ে দেশটাকে গঠন করি, সবসময় সবাই বলছে যে আমরা যদি ভুল করি ফ্যাসিস্টের চেয়ে আমাদের খারাপ অবস্থা হবে। এর চেয়ে সুন্দর কথা সে কীভাবে বলবে, এবং সবার সাথে কথা বলার চেষ্টা করছে। সেই বিষয়ে আশা করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। জি, আসসালামু আলাইকুম। শেষ করতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে যারা যুক্ত হয়েছেন এবং সুপ্রিয় দর্শক।